বর্তমানে যে প্র্যাকটিস সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠিয়েছে ইউটিউবের একটা স্টুডেন্ট। স্যার প্র্যাকটিস সেটগুলো করে দিন। তো আমি কিন্তু এই প্র্যাকটিস সেটটা করে দিচ্ছি, 3 নম্বর প্র্যাকটিস সেটটা। তো এই প্র্যাকটিস সেটটা আমি সমাধান করে দিচ্ছি এবং সাথে সাথে কিন্তু ইউটিউবে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে সবাই দেখে নাও। এবং এই প্র্যাকটিস সেটটা সে কিন্তু কালেক্ট করে পাঠিয়ে দিয়েছে। তো এই প্র্যাকটিস সেটটা তাকে আমি সমাধান করে দিলাম, তার সমাধানও হয়ে গেল, সঙ্গে ইউটিউবে ক্লাসটাও তোমরা করে নিলে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হবে ততদিন কিন্তু এই ধরনের প্র্যাকটিস সেট কালেক্ট করে করে তোমাদের জন্য নিয়ে আসবো। বিভিন্ন রকম মাসিক পত্রিকা যেমন অ্যাসিভার্স, তারপর পেশা প্রবেশ, তারপর সাফল্য, সাফল্য, বড় সাফল্য ইত্যাদি বই থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত অর্থাৎ এভরিডে, প্রতিদিন তোমাদের জন্য কিন্তু একটি করে প্র্যাকটিস সেট আপলোড করছি যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হবে। আর এই কালেক্ট করার প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে। এবং এখানে যে অঙ্কগুলোর টেকনিকের সাহায্যে দেখানো হয় একদম সেকেন্ডে উত্তর বার করার কৌশল, সেটা কিন্তু বেশি ভালো করে দেখবে এবং সেখান থেকে কিছু চেষ্টা করো যে কিছু নেওয়ার। দেখবে তুমিও পাবে, দেখবে তুমিও পারবে সেই মূল লক্ষ্যে পৌঁছে যেতে। পুলিশ হওয়ার যে লক্ষ্য তোমার আছে সেটা কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আমরা কিন্তু এই প্র্যাকটিস সেট নাম্বার 3টা কিন্তু সমাধান করছি। শুরুতেই আমরা প্রথম প্রশ্ন দেখব কী আছে, তার জন্য এটা একটু জুম করে বড় করে নিই। জুম করে বড় করে নেওয়ার পরে দেখো প্রথম প্রশ্ন আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। আর এডুকেশন স্কুল সবসময় তোমাকে কিন্তু হেল্প করে। তুমি যদি আর এডুকেশন স্কুলের হেল্প নিতে চাও তাহলে ফোন করতে পারো 85 39 82 506 এই নাম্বারে। তুমিও যদি এরকম প্র্যাকটিস সেট সমাধান পেতে চাও তাহলে ফোন করো 85 39 82 506 এই নাম্বারে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। শুরুতেই আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব, তবে প্রশ্ন শুরু করার আগে একটা কথা বলে রাখি, এখানে যদি ইংরেজি কোনো প্রশ্ন থাকে আমরা কিন্তু করব না। আমরা কিন্তু একের দাগের প্রশ্ন থেকে প্রশ্ন শুরু করছি। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা খুব একটা কমনযোগ্য প্রশ্ন আছে। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। তো এখানে যে অপশন আছে 1890, 1920, 1870, তো এর মধ্যে সঠিক উত্তর হবে 1885। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটা কার হাত দ্বারা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? ডান্ডিয়া এগুলো কিন্তু তোমরা জানো, ডান্ডিয়া, গরবা এসবগুলো কোন রাজ্যের লোকনৃত্য? তো এখানে কিন্তু ডান্ডিয়া কিন্তু গুজরাট রাজ্যের নৃত্য, অর্থাৎ এখানে অপশন আছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু গুজরাট। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাবো। 3-এর দাগের প্রশ্ন আছে দেখো, নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয় আর মিজোরাম। তো এখানে 3-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো 3-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই মেঘালয়ের উপর দিয়ে কিন্তু এখানে ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর মিজোরাম এই 3টি রাজ্য দেখো, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মিজোরামের উপর দিয়ে কিন্তু কর্কট রেখা গেছে। ঠিক আছে, তো এই বিস আর ডি, এ বি ডির মধ্যে গেছে, কিন্তু এখানে মেঘালয়ের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 4-এর দাগের প্রশ্নে চলে যাবো। 4-এর দাগের প্রশ্ন কী আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 4-এর দাগের প্রশ্ন। চা উৎপাদন বিশ্বের প্রথম কোন দেশ? সেখানে আছে চীন, ভারত, কেনিয়া আর ব্রাজিল। তো অবশ্যই কিন্তু চীন হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্ন কী আছে দেখো, গৌতমী পুত্র সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? রাষ্ট্রকূট, সাতবাহন, সোলা আর চেরা। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর জানবে। তো 5-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু ছিল গৌতমীপুত্র সাতকর্ণী। ওকে, তো এই এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্নে। 6 নম্বরের প্রশ্ন দেখো, একটা সুন্দর করে প্রশ্ন করা আছে, এরকম প্রশ্ন কিন্তু আসে, প্রায় পরীক্ষায় আসে এরকম টাইপের প্রশ্ন। আমরা 6-এর দাগের প্রশ্ন দেখবো। 6-এর দাগের প্রশ্ন দেখো, লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2 মিলান। তো লিস্ট 1-এ কী কী আছে? লিস্ট 1-এ আছে কিন্তু বোর্ডের নাম, কপি বোর্ড, রাবার বোর্ড, চা বোর্ড আর তামাক বোর্ড। আর লিস্ট 2-এ আছে কিন্তু সদর দপ্তর। তো সদর দপ্তর কোথায় কোথায় আছে? বেঙ্গালুরু, গুন্টুর আর কোট্টায়ম আর কলকাতা। তো এখানেই আমরা এই যে কফি বোর্ড, এই কফি বোর্ড পাবো কিন্তু কোথায়? কফি বোর্ড পাবো তোমার ব্যাঙ্গালোরে। ওকে, রাবার বোর্ড পাবো কোথায়? রাবার বোর্ড পাবো কিন্তু এই কোট্টায়ম। আর চা বোর্ড পাবো কোথায়? চা বোর্ড পাবো হচ্ছে কলকাতা। আর তামাক বোর্ড পাবো কোথায়? তামাক বোর্ড পাবো কিন্তু হচ্ছে গুন্টুর। তাহলে এর সঙ্গে একের মিল, তার মানে আমরা প্রথম সারিতে 1 নিয়ে আসবো। তো দেখো এখানে কিন্তু আছে 1, এটাই আছে 1, অর্থাৎ বি এবং ডির মধ্যে একটা হবে। তারপরে বি, রাবার বোর্ড, রাবার বোর্ডের সাথে কোথায় মিল? 3। তো 1-এর পরে 3 আসবে। তো 1-এর পরে 3 আসে কিন্তু এটা, এটা কিন্তু নেই, তাহলে আমরা এটা উত্তর করবো, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 6-এর দাগের প্রশ্ন কিন্তু সঠিক উত্তর বিদ্যাক। আমরা 7-এর দাগের প্রশ্নে চলে যাব। 7-এর দাগের প্রশ্ন আছে দেখো, ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনককে? লর্ড রিপন, লর্ড মেয়ো, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস।
ওয়ারেন হেস্টিংস। তো এখানে এর সাতের দাগের সঠিক উত্তর কী হবে? তো ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনককে। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কী পাবো? ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক হচ্ছে লর্ড রিপন। এর দাগ হবে সঠিক উত্তর লর্ড রিপন। সাতের দাগের সঠিক উত্তর হবে কিন্তু লর্ড রিপন। আমরা চলে যাবো আটের দাগের প্রশ্নে। আটের দাগের প্রশ্ন আছে দেখো, মরীচিকার একটি উদাহরণ হলো আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আর হচ্ছে আলোর অবক্ষেপণ। তো দেখো এটা কি হয়, মরীচিকার একটি উদাহরণ হলো এখানে যে সিদ্ধাক আছে আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আমরা এবার 12 দাগের এই অঙ্কটা দেখবো। 12 দাগের অঙ্ক আছে দেখো, এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা তোমাকে সম্পূর্ণ করতে হবে। এই জায়গাটা কী বসবে তোমাকে নির্ণয় করতে হবে। দেখো 20 আর 4 24, 4 আর 20 যদি যোগ করো তাহলে 24 হয়। 24-এর সঙ্গে 20 যোগ, এই 24 সঙ্গে এই 24 যোগ করো তাহলে 48 হয়। ওকে, এখানে 6 আর 42 হয় 48, 48 সঙ্গে এই 48 যোগ করো 96 হয়। 8 আর 72 80 হয়, 80-র সঙ্গে এই 90 তুমি যোগ করো তাহলে 80 আর 90 170 হয়। ওকে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3 দাগ 170। আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন কী আছে দেখো, 13 দাগের প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এখানে আছে বাণভট্ট, এখানে আছে হরিসেন, চাঁদ বরদই আর জয়দেব। তো এখানে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু হরিসেন, অর্থাৎ বিধাক হবে সঠিক উত্তর। তো হরিসেনের লেখা একটা বইয়ের নাম তোমরা অবশ্যই জানবে, কারণ তোমরা যেহেতু এখানে জানো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, তা হরিসেনের লেখা একটা বইয়ের নাম অবশ্যই তুমি বলবে, যেটা থেকে আমরা সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে জানতে পারি। তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করলে তোমাদেরই লাভ, কারণ তোমরাই নিজেরাই নিজেকে কতটা উন্নতি করেছো বা কতটা কী করেছো সেটা যাচাই হয়ে যায়। তো আমরা 14 দাগের এই প্রশ্নটা দেখব। 14 দাগের প্রশ্ন আছে, দুটি সংখ্যার যোগফল 520 যদি বড় সংখ্যা 4% হ্রাস পায় এবং ছোট সংখ্যা 12% বৃদ্ধি পায়, তাহলে প্রাপ্ত সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যা কত? তা ছোট সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তা তুমি ছোট সংখ্যা কীভাবে নির্ণয় করবে? দেখো খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজেই সমাধান করে দেবো। দেখো বলছে বড় সংখ্যা 4% হ্রাস পায়, তাহলে আমি যদি বড় সংখ্যা 4% হ্রাস পাই মানে 96% হয়, ঠিক আছে? তো এক্স যদি বড় সংখ্যা হয় তাহলে এক্সের 96% মানে এক্সের 96% এই সংখ্যাটা সমান হবে কখন? ছোট সংখ্যার 12% বৃদ্ধি পেলে। তার মানে ছোট সংখ্যা ওয়াই যদি ধরি তাহলে 112%। ওকে, এবার আমরা দুই সাইডে পার্সেন্টটা কেটে দিলাম, তাহলে আমার কি হলো, এখানে আমি 6 ষোলম 96 করতে পারি আর 7 ষোলম 112 করতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি তোমার 6x সমান সমান 7y, এটা কিন্তু পাচ্ছি। এখন এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই সমাধান করে দেবো। 6x সমান সমান 7y পাচ্ছি, আমরা খুব সহজে কীভাবে সমাধান করবো? x/y সমান সমান 7/6। এবারে দেখো মজার ব্যাপারটা কোথায়, এই যে একটা সংখ্যা অর্থাৎ x এর মান 7 পাচ্ছি, y এর মান 6 পাচ্ছি, এই দুটোর যোগফল কত হচ্ছে? 7 আর 6 যোগফল 13, আর এখানে বলছে সংখ্যা দুটির যোগফল 520, ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি 13 সমান 520। 1 সমান কত? 1 সমান 13, 520কে 13 দিয়ে ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে 40 হয়ে যাবে। 1 ইউনিট সমান যদি 40 হয়, তাহলে এখানে দেখো ওয়াইয়ের মান আমরা 6 বের করেছি, অর্থাৎ ওয়াই ছোট সংখ্যা 6, এখানে 7, ওই এক্স হচ্ছে বড় সংখ্যা, তাহলে 6 মানে 1 সমান যদি 40 হয় তাহলে 6 সমান কত? 240। তাহলে সিদ্ধাক হবে সঠিক উত্তর। 30 সেকেন্ডেরও আগে এই অঙ্ক সমাধান হয়ে যাবে। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাবো। 15 দাগের প্রশ্ন কী আছে দেখো, খুব সুন্দরভাবে করা যাবে। ক্যান্সার চিকিৎসার কোন রশ্মি ব্যবহার করা হয়? অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি আর বিওসি দুটোই। তাই এখানে কিন্তু এর সঠিক উত্তর হিসেবে গামা রশ্মি। ওকে, ক্যান্সার চিকিৎসায় কিন্তু গামা রশ্মি ব্যবহার করা হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন যেটা আছে দেখো, এই প্রশ্নটা কিন্তু 16 দাগের প্রশ্ন আছে। 16 দাগের প্রশ্ন আছে ইংরেজি প্রশ্ন, আর আমি শুরুতেই কিন্তু বলেছি ইংরেজি প্রশ্ন সমাধান করবো না। এবার আমরা 17 দাগের এই প্রশ্নটা দেখবো। 17 দাগের প্রশ্ন আছে দেখো, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোটা শহর চম্বল, কোশি, গোমতী আর গঙ্গা। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা চম্বল, কিন্তু চম্বল নদীর তীরে কিন্তু এই কোটা শহর। কোটা শহরটি চম্বল নদীর তীরে। কোটা শহর চম্বল নদীর তীরে। তা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি চম্বল নদীটি কোথায় অবস্থিত এবং কোটা শহরটি কোথায় অবস্থিত, তো দুটি প্রশ্নের উত্তর তুমি কী করবে? অবশ্যই কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে তোমরা নিজেকে নিজেই যাচাই করতে পারবে, আর প্রশ্ন ভুল হলে সেটাও কিন্তু সঠিক উত্তর আমি বলে দিতে পারি। ওকে, আমরা 18 দাগের প্রশ্নে চলে যাবো। প্রত্যেকটা ক্লাস দেখবে, কমেন্ট করবে, না কমেন্ট করলে কিন্তু নিজেকে নিজে যাচাই করতে পারবে না। 20 দাগের প্রশ্ন আছে দেখো, খাদ্যে কিসের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম আর আয়োডিন। তো বর্তমানে যেসব আমরা বর্তমানে যারা আমরা বসবাস করছি তাদের বেশিরভাগ রোগের গলগণ্ড রোগ দেখা দিচ্ছে, আর গলগণ্ড রোগগুলো কিন্তু মূলত কারণ হচ্ছে আয়োডিন। তো আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগ হয়, অর্থাৎ দিক দেখাবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব প্রশ্ন সহজে সমাধান করা যায়। 21 দাগের প্রশ্ন দেখবো। তো শুরুতেই আমি কিন্তু বলে দিয়েছি প্র্যাকটিস সেটটা কিন্তু আমাকে একটা স্টুডেন্ট দিয়েছে, এটা হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমরা সেই প্রশ্ন সমাধান করছি আজকে তোমাদের জন্য। 21 দাগের প্রশ্ন দেখবো, কোন সংখ্যার 60%-এর সঙ্গে 50 যোগ করলে সংখ্যাটি সমান হয়? তাহলে সংখ্যাটি কত? তো 60%-এর সঙ্গে কত যোগ করলে 100 হবে? 40 যোগ করলে। তাহলে যদি 40 যোগ করলে 100 হবে, তাহলে আমি বলতে পারি 40 সমান সমান 50। ওকে,
তাহলে 100 = 50/40, আর 100 = কত? তাহলে এখান থেকে আমরা উত্তর কিন্তু সহজেই বেরিয়ে যাবে। এই শূন্য এই শূন্য, আর এখানে 4 আর 100 কাটলে হয়ে যাবে 25, 25 আর 5 যদি গুণ করো তাহলে হয়ে যাচ্ছে 125। তাহলে এর সঠিক উত্তর হবে কত? বিদ্যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো 21 প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হচ্ছে বিদ্যাক। আমরা 22 দাগের প্রশ্ন চলে যাবো। সৌ বিহু ভাংড়া কোথাকার নৃত্য? তো অসমের বিহু। তো ছৌ নাচটা কোথায়? তো ছৌর সঙ্গে যদি বিহুর মিল থাকে তাহলে ভাংড়ার সাথে কিসের মিল থাকবে? তো ভাংড়ার সাথে অবশ্যই গরবার মিল থাকবে। ওকে, এর দাগ হবে সঠিক উত্তর। একই রাজ্যের লোকনৃত্যটা সবই। 23 দাগের প্রশ্ন কি আছে দেখো। 23 দাগের প্রশ্ন আছে হুমায়ুন নামা কে লিখেছেন? গুলবাদন বেগম, হুমায়ুন, আবুল ফজল, নূরজাহান। তো এখানে অবশ্যই হুমায়ুন নামা হচ্ছে গুলবাদন বেগম লিখেছেন। তৎকালীন সমাজে যখনকার ঘটনা এখানে প্রশ্নে আছে, সে সময় শিক্ষিত গুলবদন বেগম কিন্তু যথেষ্ট নম্র ভদ্র একটা মেয়ে ছিলেন এই গুলবদন বেগম। তো ইনি কিন্তু হুমায়ুননামা লিখেছিলেন। হুমায়ুননামার মধ্যেই কিন্তু হুমায়ুনের জীবনী সম্পর্কে লেখা আছে, যেটা কিন্তু গুলবদন বেগম প্রত্যেকটা কথায় তাকে ফুটিয়ে তুলেছে। গুলবদন বেগমের যেটা লেখা আছে সেটা কিন্তু ফার্সি ভাষায় লেখা আছে সম্ভবত। আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছি না, যদি আমি ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে তোমরা অবশ্যই ফার্সির জায়গায় কোনটা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। তবে একটা কথা বলতে পারি, এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের কাছে জিজ্ঞাসা করতে পারি, যেটা হচ্ছে হুমায়ুন নামা যদি গুলবদন বেগমের লেখা হয় তাহলে গুলবদন বেগম ওই মুঘল সাম্রাজ্যের মধ্যে কে ছিলেন? ঠিক আছে, তো কারণ যার বই লিখেছে সে তার হয় সভাকবি, নইলে কোনো একজন মানে 10 জনের একজন, এরকম একটা কিন্তু হয়। কিন্তু এখানে একজন কিন্তু মহিলার নাম গুলবদন বেগম, তিনি কে ছিলেন? এই এই যে মোগল সাম্রাজ্যে এই গুলবদন বেগমের একটা ছোট্ট অবদান কিন্তু অনেকটা বড় করে রেখেছে এই হুমায়ুননামা থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর দাগ হবে সঠিক উত্তর এটা। তো এই দাগের এবার আমরা 24 দাগের প্রশ্নে চলে যাবো। ভারত ও পাকিস্তানের মধ্যে কবে সিন্ধু জল চুক্তি হয়? 47, 50, 62, 60। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে ডি দাগ। 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়। এটা কোন পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল? অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 25 দাগের প্রশ্ন। রাধা সুনিতার ছোট কিন্তু রীতার বড়। রীতা গীতার বড়, শ্যাম রীতার বড় কিন্তু রাধার ছোট। কে সর্বকনিষ্ঠ? সর্বকনিষ্ঠ তোমাকে নির্ণয় করতে গেলে আমাদের এখানে তৈরি করতে এইভাবে। রাধা সুনিতার ছোট। প্রথমে আমি এখানে লিখলাম রাধা আর এ, বলছে রাধা সুনিতার ছোট, তাহলে সুনিতা ইয়েস ইউ দিলাম এখানে। রাধা সুনিতার ছোট কিন্তু রীতার বড়। রাধা সুনিতার ছোট হয়ে গেল কিন্তু রীতার বড়। রীতার বড় মানে তাহলে আর আর এটা রীতা হচ্ছে মানে নিচে থাকবে রীতার বড়। এখানে বলছে রীতা গীতার বড়। রীতা আবার গীতার বড়, তার মানে গীতার ছোট। রীতা হচ্ছে গীতার বড়, জিআই দিলাম। রীতা হচ্ছে গীতার বড়। শ্যাম রীতার বড়। শ্যাম আবার রীতার বড়। এই শ্যাম আছে, শ্যামের রীতার বড়, তার শ্যাম এসটা আমরা কিন্তু ওপর দিলাম। ঠিক আছে, শ্যাম রীতার বড় কিন্তু রাধার ছোট। শ্যাম রীতার বড় কিন্তু আবার রাধার ছোট। ঠিক আছে, তাহলে এই দুটোর মাঝখানে কিন্তু শ্যাম চলে আসলো। এখানে বলছে কে সর্বকনিষ্ঠ? তো সর্বকনিষ্ঠ অবশ্যই গীতা। ওকে, সবার বড় হচ্ছে সুনিতা, তারপরে রাধা, তারপরে শ্যাম, তারপরে রীতা, তারপরে গীতা। আশা করি বুঝতে পারতে দিদা হবে সঠিক উত্তর। খুব সহজেই কিন্তু সহজে সমাধান করা যায়। 26 দাগের প্রশ্ন দেখবো। 26 দাগের প্রশ্ন আছে নিচের কোন ছবিটি ডাক্তারদের, পাঠকদের, গরুদের সমষ্টিগুলি বর্ণনা করে? তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 27 দাগের প্রশ্নে। 27 দাগের প্রশ্ন দেখো, এখানে ইংরেজি প্রশ্ন আছে তাই আমরা ইংরেজি প্রশ্ন করবো না, শুরুতেই আমরা বলে দিয়েছি। আমরা এবার এই প্রশ্ন দেখবো। 28 দাগের প্রশ্ন আছে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়? 15ই জানুয়ারি, 15ই আগস্ট, 13ই এপ্রিল, 1লা মে। তো এখানে তোমার সঠিক উত্তর হবে কি? তো এখানে কিন্তু 1লা মে হবে সঠিক উত্তর। শ্রম দিবস হচ্ছে 1লা মে। দিদাগ হবে সঠিক উত্তর। আমরা 29 দাগের প্রশ্নে চলে যাবো। 29 দাগের প্রশ্ন আছে দেখো, ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে ক্ষমা করার ক্ষমতা আছে? এখানে 72, 73, আর 74 আর 76। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 72 নম্বর ধারা। ওকে, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন আছে দেখো, বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। বাসের ভাড়া 10% বৃদ্ধি, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি। তাহলে নতুন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? তো তোমাকে এটা কীভাবে নির্ণয় করতে হবে দেখো। তুমি মনে করো 4:5 করতে হবে। তুমি মনে করো বাসের ভাড়া 40 টাকা, ঠিক আছে? ট্রেন ভাড়া তাহলে কত হবে? তো 4-এর সঙ্গে কত গুণ করলে 40 হয়? 10। তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করো, তাহলে ট্রেন ভাড়া মনে করো 50। এই 40:50 যদি তুমি অনুপাত করো তাহলে কিন্তু এই 0 0 কাটবে, 4:5 হবে এখানে যেটা আছে। ঠিক আছে, তাই আমরা বাস ভাড়া মনে করলাম 40 টাকা, ট্রেন ভাড়া মনে করলাম 50 টাকা। এবার বলছে বাসের ভাড়া 10% বৃদ্ধি পেয়েছে। 40%-এর 10% বৃদ্ধি পাওয়া মানে 4 টাকা বৃদ্ধি পায়। তাহলে আগে ছিল 40, এখন 4 টাকা বৃদ্ধি পেলে 44 টাকা হবে। ওকে, আর বাস ভাড়া আগে ছিল 50, এখন 20% বৃদ্ধি পায়। তার মানে 100 যদি 20 বাদ দে, 100 যদি 20 টাকা বাদে,
100 টাকায় যদি 20 টাকা বাড়ে তাহলে 50 টাকায় বাড়বে কিন্তু 10 টাকা, তাহলে আগে 50 টাকা ছিল এখন হয়ে যাবে কিন্তু 60 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো, মুখে মুখে হচ্ছে কিন্তু। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 4 × 11 = 44 আর 4 × 11 = 44 অর্থাৎ 11 আর 4 × 15 = 60 অর্থাৎ 11:15। দেখো এখানে সঠিক উত্তর কিন্তু সিদ্ধ থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 31 দাগের প্রশ্ন চলে যাই। 31 দাগের যে প্রশ্নটা আছে দেখো, ইংরেজি অভিধান অনুসারে নিম্নের শব্দগুলি সাজাও। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এখানে পাস হবে সবার প্রথমে, এটা হচ্ছে 1-এর দাগ হবে। আচ্ছা, তারপরে 2 নম্বরে আছে, 3 নম্বর যেটা আছে সেটা কিন্তু 2 নম্বরে আসবে। ওকে, মানে দ্বিতীয়বার বসবে। 3 নম্বর হচ্ছে, তারপরে দেখো এই যে প্লেস আছে যেটা, সেটা কিন্তু 3 নম্বরে বসবে। তাহলে 1, 2, 3 হয়ে গেল। 4 নম্বরে বসবে এটা, আর 5 নম্বরে বসবে এটা। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে কি 5টা 1 হবে। হ্যাঁ, তার মানে 5, 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 4, তারপরে 1। 5, 3, 2, 4, 1, 5, 3, 2, 4, 1, এই যে 5, 3, 2, 4, 1 অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 33 দাগের প্রশ্ন। 32 দাগের প্রশ্নটা কিন্তু ইংরেজি প্রশ্ন, তাই আমরা সমাধান করবো না। আমরা 33 দাগের প্রশ্ন দেখবো কী আছে। তো 33 দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর প্রশ্ন কিন্তু 33 দাগের প্রশ্ন আছে। তো 33 দাগের যে প্রশ্নটা আছে, কে মিস ওয়ার্ল্ড 2024-এ খেতাব জিতেছে? সিনি শেট্টি, ক্যারোলিনা বিলাভস্কা, আর হচ্ছে ইয়াসমিনা জায়তুন, ক্রিস্টিনা পিসকোভা। তো এখানে দ্বিধাক হবে সঠিক উত্তর ক্রিস্টিনা পিসকোভা। তো দ্বিধাক হবে সঠিক উত্তর। আমরা 35 দাগের প্রশ্ন দেখব। 35 দাগের 34 দাগের প্রশ্ন দেখলাম, এবার 34 দাগের প্রশ্নটা ইংরেজি প্রশ্ন। 35 দাগের প্রশ্ন দেখব। 35 দাগের প্রশ্ন আছে কি দেখো, যদি ওয়ার্কারের সংকেত এটা হয় তাহলে এটার সংকেত কি হবে? তো এখানে ওয়ার্কারের সংকেত অর্থাৎ এখানে দেখো, দেখো এইখানে এরপরে এই ওর পরে কের পরে আর বসিয়েছে কিন্তু ও কে আর সেমভাবে। তাহলে এখান থেকে কি বসবে? এখান থেকে আগে বসবে এস, তারপর বসবে ইউ, তারপর বসবে ই। তার মানে SUE, এটা কিন্তু হবে SUE। তো দেখো SUE কিন্তু এই দুটোতে আছে, SUE A আর B। তাহলে এবার আমার কি আছে তাই দেখব। এখানে আমার আছে কিন্তু আবার ও আছে, ওর থেকে আবার শুরু করেছে, অর্থাৎ এবার কিন্তু এই যে ও কে আর এটা বসছে। তার মানে আমি এখান থেকে আবার এস থেকে শুরু করব। তাহলে দেখো এস, তারপরে আবার ইউ, তারপরে আবার ই। তাহলে SUE। তো দেখো SUE অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্ন 36 দাগের প্রশ্ন। 36 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। 36-এর প্রশ্ন আছে দেখো, যদি কোনো ব্যক্তি তার আয়ের 20% সঞ্চয় করে এবং তার আয় যদি 30% বৃদ্ধি পায়, ব্যয় 20% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় বৃদ্ধির শতকরা হার কত তোমাকে নির্ণয় করতে হবে। বলছে আয়ের 20% সঞ্চয় করে এবং তার আয় যদি 30% বৃদ্ধি পায়, তাহলে আগে যদি 100 টাকা আয় হতো তাহলে 20% সঞ্চয় করতো। তাহলে আমার 100 টাকা আয়, ভালো করে বুঝবে, ব্যয় হতো, তাহলে 20% সঞ্চয় করা মানে কি, মানে 20 টাকা সঞ্চয় করতো, তাহলে ব্যয় হতো সেই ক্ষেত্রে 100 টাকার থেকে 80 টাকা ব্যয় হতো। তাহলে সেই ক্ষেত্রে সঞ্চয় কত হতো? সেই ক্ষেত্রে সঞ্চয় হতো কিন্তু 20 টাকা। আগে 100 টাকা আয়, 80 টাকা ব্যয়, সঞ্চয় 20 টাকা। এখন বলছে তার আয় যদি 30% বৃদ্ধি পায়, অর্থাৎ 100 টাকার জায়গায় হয়েছে 130 টাকা আয় বৃদ্ধি, 130 টাকা। এখন আয় হচ্ছে 130, তাহলে ব্যয় কত? ব্যয় বলছে ব্যয় 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে 130 আয়, তার 20% বৃদ্ধি ব্যয় হয়েছে কিন্তু। ওকে, আগে ব্যয় ছিল 80 টাকা, তার 20% বৃদ্ধি। 20% বৃদ্ধি মানে আগে 80 টাকার 20% বৃদ্ধি মানে 80 টাকার 20% বৃদ্ধি মানে 16 টাকা বৃদ্ধি, তাহলে 80 আর 16 96 টাকা। এখন কিন্তু ব্যয় হচ্ছে 96 টাকা। তাহলে এখন সঞ্চয় কত হচ্ছে? এখন সঞ্চয় হচ্ছে কিন্তু 6 আর কত হলে 10, 4 হলে 10, হাতে 1, 9 একে 10, 10 আর কত হলে 13, 3 হলে 13, 34 টাকা সঞ্চয় হচ্ছে। বলছে তবে তার সঞ্চয় বৃদ্ধির শতকরা হার কত? সঞ্চয় বৃদ্ধির শতকরা হার তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আগে সঞ্চয় ছিল 20 টাকা, আর এখন সঞ্চয় হচ্ছে কত? 34 টাকা। তাহলে এখানে 20টা বিয়োগ করো, তাহলে হচ্ছে কত? 14। তো এখানে কিন্তু উত্তর চাইছে তবে তার, ভালো করে বুঝবে, তবে তার সঞ্চয় বৃদ্ধির শতকরা হার কত, এটা কিন্তু তোমার উত্তর চেয়েছে। তা আগে সঞ্চয় হতো কত? 20 টাকা, এখন সঞ্চয় কত? 34 টাকা, বৃদ্ধি কত? 14 টাকা। তাহলে 20 টাকায় বৃদ্ধি 14 টাকা, ঠিক আছে? তো 20 টাকায় বৃদ্ধি 14 টাকা। তাহলে তুমি এ করতে পারো, 20 টাকায় বৃদ্ধি 14 টাকা, 1 টাকায় বৃদ্ধি কত? 14/20।
আর 100 টাকায় বৃদ্ধি কত, ঠিক আছে? তাহলে এখানে 100টা দিতে পারো। তাহলে এখান থেকে আমরা 5 20 100 করতে পারি, আর 5 14 70 করতে পারি। ওকে, তাহলে ডির দাগ হবে সঠিক উত্তর 70%। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান হয়। আমরা সাঁইত্রিক দাগের প্রশ্নটা দেখবো না, কারণ এটা হচ্ছে ইংরেজি প্রশ্ন, তাই আমরা এটা বাদ দেবো। ইংরেজি প্রশ্ন আমরা কিন্তু দেখবো না। আমরা 37-এর প্রশ্নে চলে যাবো। সাঁইত্রিক দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 38 দাগের অঙ্ক আছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:3:7। যদি সংখ্যাগুলির লসাগু 714 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা তুমি কীভাবে নির্ণয় করবে? একদম পাতিভাবে নির্ণয় করবে। যেহেতু এই তিনটির মধ্যে কোনো মানে ভাঙা যায় না, তাই এটা এই তিনটি গুণ করবে। 3 দিনে 6, 6 7 42। এই 714কে 42 দিয়ে ভাগ করে দেবে। 744কে যদি তুমি 714কে যদি তুমি 42 দিয়ে ভাগ করো, তাহলে তোমার হয়ে যাবে 17। ওকে, এই 714 আর 42 যদি তুমি কাটাকুটি করো, তাহলে হয়ে যাবে 17। তাহলে 17 যেহেতু হয়েছে, তাহলে এই 2 3 এবং 7-এর মধ্যে বড় কোণ, 2 3 7-এর মধ্যে বড় কোণটি, তো এখানে বড় কিন্তু 7, তাই 17কে 7 দিয়ে গুণ করবে, 7 17 119, তাই বড় সংখ্যা হয়ে যাবে 119। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 39 দাগের প্রশ্ন চলে যায়। 39 দাগের প্রশ্ন দেখবো, উপরের দিকে তুললাম। 39 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট অক্ষরগুলি নির্বাচন করো। দেখো, জিআরএম, ডিএলজি, টিএনএল, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে এ সি ডির পরে ই এফ জি এইচ আই জে, 6টা লেটারের মাথায় কিন্তু এই যেটা আসছে। ঠিক এলের থেকেও ধরো, এলের পরে এল এম এন ও পি কিউ আর, ঠিক আছে, আর আসছে, মানে 6+, মানে 6-এর মাথায় কিন্তু যে ডিজিটটা আছে সেটা কিন্তু এখানে বসছে। সেমভাবে তাহলে আমরা কিন্তু এই জায়গাটাও তাই করব, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় আমরা কী নেবো? তো প্রথমে এই জায়গাটায় যদি আমরা এন বসাই, তাহলে দেখো এনের থেকে কিন্তু টি পর্যন্ত আসবো। দেখো 6 ডিজিট হবে। এন ও পি কিউ আর এস টি, দেখো 6 ডিজিট হচ্ছে। তারপর এখানে আছে এন, ঠিক আছে? তাহলে তাহলে এই জায়গায় যদি আমরা এইচ দেই, তাহলে এনটা দেখো 6 ডিজিটের মাথায় কিন্তু এন আসবে। এইচ আই জে কে এল এম এন, ঠিক আছে? তো তারপর এই জায়গাটায় আমরা এফ দেবো। এফ হলেও কিন্তু এই জায়গাটায় আমরা এলটাই চলে আসলাম, ঠিক আছে? তাহলে এফের পরে জি এইচ আই জে কে এল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এন এইচ এফ হবে সঠিক উত্তর, এর দেখাবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব রিজনিং করা যাবে, শুধুমাত্র আর এডুকেশন স্কুলের হাত ধরতে হবে। তাহলে তুমি অঙ্ক এবং রিজনিংয়ে তুমি কিন্তু খুব সহজেই উত্তীর্ণ হয়ে যেতে পারবে। আমরা 40 দাগের প্রশ্ন দেখব। 40 দাগের প্রশ্ন আছে, শব্দ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামো, হিটার, মাইক্রোফোন, মোটর গাড়ি। তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর। তো এটার কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মাইক্রোফোন, ঠিক আছে? মাইক্রোফোন হবে সঠিক উত্তর, শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর। এখানে সিদ্ধ হবে সঠিক উত্তর, মাইক্রোফোন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো, এ আছে 11, তার বি আছে 10, সি আছে 15, আর ডি আছে 18। তো আগে ছিল কটা? 16টা সম্ভবত। এখন কিন্তু ওটা বেড়ে গেছে, ঠিক আছে? তো তো আগে যেটা ছিল সেটার থেকে এখন কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো 42 দাগের সঠিক উত্তর আমরা নেব। এখানে কিন্তু ডির দাগ হবে সঠিক উত্তর 18। ওকে, 42 দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। তোমরা 43-এর এই অঙ্কটা দেখবো। প্রথমে দুটি ক্রমিক ছাড়, যথাক্রমে 30% ও 40%, সমতুল্য ছাড় কত? তা তুমি এটা কীভাবে করবে দেখো, একদম এরকম অঙ্ক একদম সহজে নির্ণয় করা যায়। 30 আর 40 যোগ করবে 70, তার থেকে বিয়োগ করবে 12, তাহলে তোমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে 58, 58। তো সঠিক উত্তর হবে কিন্তু 58। তো 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। ওকে, তো কী করে হলো, কি কোথায় 12 পেলাম, 70 কোথা থেকে পেলাম? অবশ্যই আর এডুকেশন স্কুলের সঙ্গে যোগাযোগ করো। 85 309 82 506 এই নাম্বারে, 85 309 82 506 এই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো, তাহলে এই অঙ্ক মুখে মুখে হয়ে যাবে। এবং আমি যে কটা অঙ্ক যেভাবে করছি একদম মুখে মুখে হয়ে যাবে, তোমরা কিন্তু এইভাবে শিখে ফেলতে পারবে, ঠিক আছে? দেখতে থাকো আর এডুকেশন স্কুল। রিজনিং এবং অঙ্ক যদি তুমি একবারে অ্যাকশনসে করতে চাও, বা এরকম শর্ট ট্রিক্স দেখতে চাও, তা বা সেটা যদি আয়ত্ত করতে চাও, নিজেকে নিজে তৈরি করতে চাও, তাহলে অবশ্যই ফোন করো 85 309 82 506 এই নাম্বারে। 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 58, সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো 44 দাগের প্রশ্ন চলে যায়। 44 দাগের প্রশ্ন কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 44 দাগের প্রশ্ন আছে দেখো, ছবিতে একজন ভদ্রলোককে দেখে শ্রীলেখা বলল, এর ভাইয়ের বাবা হলেন আমার দাদুর একমাত্র ছেলে। তাহলে শ্রীলেখা ওই ভদ্রলোকের কে হন? তো শ্রীলেখা ওই ভদ্রলোকের কে হন? তো 44 দাগের কীভাবে এটা নির্ণয় করবে? তবে এটা কিন্তু এখানে হবে শ্রীলেখা ওই ভদ্রলোকের বোন হয়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছবিতে একজন ভদ্রলোককে দেখিয়ে কিন্তু শ্রীলেখা বলল, ভদ্রলোক ধরো মনে করো এটা ভদ্রলোককে দেখিয়ে ছবিতে একজন ভদ্রলোককে দেখিয়ে শ্রীলেখা বলল, উম, এর ভাইয়ের বাবা, এর ভাইয়ের বাবা হলো আমার দাদুর একমাত্র ছেলে। এর ভাইয়ের বাবা অর্থাৎ ছবির লোকটাকে যদি দাদা হয়, শ্রীলেখার দাদা হয়, তাহলে শ্রীলেখা কিন্তু ওর বোন হবে। ঠিক আছে তো, তাই সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। এই যে শ্রীলেখা বলল, মানে ওই ছবিটা দেখে শ্রীলেখা বলল, মানে ওর দাদাকে দেখিয়ে বলল, আহ, ওর ভাইয়ের বাবা, মানে শ্রীলেখা ওর ভাইয়ের বাবা হলেন আমার দাদুর একমাত্র ছেলে। তার মানে কি, অবশ্যই বোন, ভাই বোনের সম্পর্ক এটা। ওকে, তো বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 45 প্রশ্নে। 45 প্রশ্ন আছে দেখো, যদি প্লাস এর সঙ্গে মাইনাসের বিনিময় হয়, ছয়ের সঙ্গে সাতের বিনিময় হয়, তাহলে নিচের কোন সমীকরণটা সঠিক? তো 45 কীভাবে তুমি নির্ণয় করবে, তো এর সঠিক উত্তর কীভাবে নির্ণয় করা যায় দেখো। এখানে বলছে প্লাসের সঙ্গে মাইনাসের বিনিময় করব। তার মানে এখানে মাইনাস আছে, তো তাহলে এটা আমরা প্লাস করব। আমরা সিডা অপশানটা দেখছি, তাহলে হবে হয়তো। এটা আমি যতটা একটা আইডিয়া করলাম। তো এখানে কিন্তু আমরা কি বলছি, এখানে বলছে ছয়ের সঙ্গে সাতের বিনিময় করব। তার মানে এখানে 67 আসে, আমরা এখানে 76 করব। এখানে আমার 76 আসে, এখানে আমরা 67 করব। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এখানে পাচ্ছি 7 আর 6 13, 3 হাতে 1, 6 একে 7, 7 7 14, অর্থাৎ 143 পাচ্ছি। তার থেকে বিয়োগ 43 করব। ওকে, তাহলে আমরা পাচ্ছি কত, 100। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই সিদ্ধার্থ, কারণ এখানে আমরা 100 100 কিন্তু সমান পাচ্ছি, ইকুয়াল পেয়ে যাচ্ছি। এখানে বলছে না প্লাসের সঙ্গে মাইনাস বিনিময় করে 6 7 বিনিময় করো, তাহলে নিচের সমীকরণটি কোনটি ঠিক হবে? তো বাম পাশ ডান পাশ দুটোই ঠিক হয়ে যাচ্ছে, 100 100। তো আমরা 46 প্রশ্ন দেখব। 46 প্রশ্ন কী আছে? 46 প্রশ্ন আছে, কোনো একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করে পুনরায় 20% বৃদ্ধি করা হলো, মূল সংখ্যাটি মোটের উপর শতকরা কত শতাংশ বৃদ্ধি পেল? তাহলে দেখো, একটা সংখ্যা ধরো মনে করো সংখ্যাটা 100, এর উপর 10% বৃদ্ধি করলে কত হবে? 110। ওকে, পুনরায় 20% বৃদ্ধি করা হলো, পুনরায় 20% বৃদ্ধি করা হলো, 110-এর উপরে আবার 20% বৃদ্ধি করো, তাহলে 120/100। ওকে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তো এখানে হচ্ছে 12 একে 12, 2 হাতে 1, 12কে 12 আর 1-এ 13, অর্থাৎ 132। এখানে বলছে মূল সংখ্যাটি মোটের উপর কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে 32% বৃদ্ধি পেয়েছে, কারণ সংখ্যাটি তো 100 ধরেছিলাম, এখন হচ্ছে 132, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 47 প্রশ্নে। 47 প্রশ্ন কী আছে দেখো, গান্ধী গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1932, 1931, 1933, 1935। তো 47 সঠিক উত্তর কী হবে? তো 47 সঠিক উত্তর কিন্তু হবে এখানে 1931 সালে কিন্তু গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, অর্থাৎ 1931 সালে, অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 48 প্রশ্নে চলে যাবো। 48 প্রশ্নটা একটু উপর দিকে তোলার পর দেখবো, তাস খেলার সময় এ বসেছে বি ও সি এর মাঝখানে, এক্স বসেছে ওয়াই এবং জেড এর মাঝখানে। যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, তাহলে ওয়াই ঠিক ডান দিকে কে বসেছে? অবশ্যই এটা তোমরা কমেন্ট করবে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 48 সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে। এবার আমরা 50 এই প্রশ্ন দেখব, বাঁকুড়া জেলা কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, দামোদর। তো এখানে 51 সঠিক উত্তর কী হবে? তো এখানে 51-এর সঠিক উত্তর হবে কিন্তু দ্বারকেশ্বর নদীর তীরে কিন্তু এই বাঁকুড়া জেলা অবস্থিত। আমরা 52 প্রশ্ন চলে যাবো। 52 প্রশ্ন কী আছে? 52 প্রশ্ন আছে দেখো, উপরের সংখ্যা সারিতে কতগুলি 6 আছে যার আগে 3 নেই কিন্তু পরে 9 আছে? কতগুলি সংখ্যা সি আছে যার আগে 3 নেই কিন্তু পরে 9 আছে? তাহলে এখানে আমরা 52 কীভাবে এটা খুঁজবো? তো দেখো 52 এটা কীভাবে খুঁজবো, দেখো এখানে কতগুলি 6 আছে, তো 6 এই একটা আছে, এই একটা 6 আছে, তারপরে এই একটা 6 আছে, এই একটা 6 আছে, এই একটা 6 আর এই একটা 6। এবার বলেছে যে কতগুলি 6 আছে যার আগে 3 নেই, যার আগে 3 নেই কিন্তু 9 আছে। 6-এর আগে এটা আছে, তাহলে এটা নিতে পারি। ঠিক আছে তো, তারপরে এই 6-এর আগে 9 আছে, ঠিক আছে, যার আগে 3 নেই কিন্তু পরে 9 আছে, 3 নেই কিন্তু 6-এর আগে 3 নেই কিন্তু পরে 9 আছে, তাহলে 6-এর আগে 3 নেই, এটা আছে, 9 পরে আছে। ঠিক আছে তো, এটাও দেখো 6-এর আগে 5 আছে, 6-এর পরে 9 আছে, ঠিক আছে, 3 নেই কিন্তু পরে 9 আছে, এটাও কিন্তু আছে। কিন্তু এটার ক্ষেত্রে হবে না, 6-এর আগে 9 আছে কিন্তু পরে 9 নেই বা 3ও নেই। আবার এটাও কিন্তু হবে না, কারণ এটা 6-এর আগে 9 আছে, পরে 3 আছে, এটাও বলেছে পরে 9 থাকতে হবে, পরে 9 থাকতে হবে। তাহলে আমার কটা আছে? এই একটা, এই একটা, দুটো, একটা, তিনটি আছে, অর্থাৎ সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 52 পরে আমরা চলে যাবো 53 প্রশ্নে। 53 প্রশ্ন আছে দেখো, রানী ও সুস্মিতার মূলধনের অনুপাত, রানী ও সুস্মিতার মূলধনের অনুপাত, রানী ও সুস্মিতার মূলধনের অনুপাত একটি সময়ের জন্য 4:3।
রানী ও সুস্মিতার মূলধনের অনুপাত একটি সময়ের জন্য 4:3 এবং তাদের মুনাফার অনুপাত 16:18, তাহলে তাদের বিনিয়োগ মূলধনের অনুপাত কত হবে? এটা তোমরা কীভাবে নির্ণয় করবে দেখো। তো দেখো, আমরা যদি এই চার, এই 4 = 16 আর 3 = 18, তাহলে 1 সমান কত? তার মানে এখানে এইটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 4 × 4 = 16 আর 3 × 6 = 18। এটা যদি আমরা অনুপাত করি 2 × 2 = 4, 3 × 2 = 6, 2:3। তো এর দেখা হবে সঠিক উত্তর 2:3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 53 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2:3, এর দেখা হবে সঠিক উত্তর। চলে যাবো 54 দাগের প্রশ্নে। 54 দাগের প্রশ্ন কী আছে দেখো। 54 দাগের প্রশ্ন আছে, চালের মূল্য 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো, এই যেটা কি একটা লেখা আছে দেখো, চালের ব্যবহার এমনভাবে কমালো যে খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? এখানে সম্ভবত খরচ অপরিবর্তিত থাকে বা মজে যাওয়া বা জমে যাওয়া এরকম একটা হতে পারে, অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? তো দেখো, এই অঙ্কগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারো। আমাকে একটা জিনিস ভাবতে হবে, একটা ভাবনা চিন্তা করে উত্তর করতে হবে। এখানে কিন্তু শর্ট ট্রিক্স আছে, কিন্তু একটু বুঝে নেবে কীভাবে করতে হয়। 25% চালের ব্যবহার বেড়ে গেছে, তার মানে তুমি মনে করো এখানে চালের মূল্য বলছে 25% বেড়ে গেছে। 25% চালের মূল্য বেড়ে গেছে, তার মানে তোমাকে একটা ভাবতে হবে, আমার আগে আমি 100 টাকায় 100 কেজি চাল কিনতাম, ঠিক আছে? তো 100 টাকায় 100 কেজি চাল কিনতাম, কিন্তু এখন 100 কেজি চালের দাম হয়ে গেছে 25% বৃদ্ধি পেয়েছে 125 টাকা। এখন 100 কেজি চালের দাম হয়েছে 125 টাকা, ঠিক আছে? তো তাহলে তোমাকে বলতে হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হচ্ছে, তুমি কিন্তু এখানে বলছে খরচ অপরিবর্তিত রাখতে হবে, তার মানে খরচ ওই 100 টাকায় তোমাকে রাখতে হবে, ঠিক আছে? তো 100 টাকায় খরচ রাখতে হবে, তাহলে তোমার চালের ব্যবহার কমাতে হবে, ঠিক আছে? তো তাহলে চালের ব্যবহার তুমি শতকরা কত কমাচ্ছ সেটা তোমাকে নির্ণয় করতে হবে কিন্তু। তাহলে 125 টাকায় এখন 100 কেজি চাল পাওয়া যায়, ঠিক আছে? তাহলে 1 টাকায় কত পাওয়া যায়? তাহলে 125টা নিচে, আর 100 টাকায় কতটা পাওয়া যায় সেটা কিন্তু উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে 5 25 125 করছি, মানে 5 25 125 করছি, 4 25 100 করছি, আর এখানে 5 20 100 করছি। তার মানে এখন আমরা পাচ্ছি কত? 80, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা 80 কেজি চাল পাচ্ছি। এখন 100 টাকায় 80 কেজি চাল পাচ্ছি, বলছে খরচ অপরিবর্তিত রাখতে হবে, তার মানে খরচটা আমার ওই 100 টাকায় রাখতে হবে, পকেট থেকে তার বেশি যাবে না। তাহলে 80 কেজি চাল আমার কিনতে হবে। তাহলে আগে আমরা 100 টাকায় 100 কেজি চাল পাচ্ছিলাম, 100 টাকায় 100 কেজি চাল পাচ্ছিলাম, এখন কিন্তু সেই 100 টাকায় 80 কেজি চাল পাচ্ছি। তাহলে আমার চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে? তাহলে 100 থেকে 80 আমরা বিয়োগ করে দেবো, তাহলে এখানে পাবো কত? তো এখানে পাবো কিন্তু হচ্ছে 100 থেকে 80 বিয়োগ করলে হয়ে যাবে 20। তাই আমার কিন্তু শতকরা 20% কমাতে হবে খরচ, ঠিক আছে? চালের ব্যবহার হচ্ছে 20% কমাতে হবে, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম, ঠিক আছে? তোমাদের কী করতে হবে? তোমাদের করতে হবে কিন্তু এইভাবেতে, তোমাকে যেহেতু 25% বেড়েছে, হ্যাঁ, তাহলে তোমাকে 100 গুণ 100/125 করতে হবে। এই জায়গার থেকে মোট তোমার 100 বিয়োগ এটা করতে হবে, তাহলে তুমি এখান থেকে পাবে কত? 100 বিয়োগ 80, তাহলে 20%। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 20%, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 55 দাগের প্রশ্নে। 55 দাগের প্রশ্ন আসছে দেখো, একজন ব্যক্তি হেঁটে প্রথমে 3 কিমি উত্তরে, পরে বাম দিকে ঘুরে 2 কিমি গেল, তারপর সে আবার বাম দিকে 3 কিমি গেল, তারপর সে ডান দিকে হেঁটে কোন দিকে পৌঁছাবে? তো এখানে তোমার খুব সহজে এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে। এই প্রশ্নটা কিন্তু কঠিন, এটা একটা রিজনিংয়ের প্রশ্ন। রিজনিংয়ের প্রশ্ন কীভাবে উত্তর করবে দেখো, আমরা যদি এটাকে আমরা ধরি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, যদি আমরা এটা ধরি, তাহলে এখানে বলছে একজন ব্যক্তি হেঁটে প্রথমে 3 কিমি উত্তরে গেল, তার নর্থে আমরা 3 কিমি পেলাম, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নর্থে 3 কিমি গেল। নর্থে 3 কিমি যাওয়ার পরে কি করছে? পরে বাম দিকে গেল, বাম দিকে মানে এদিকে গেল, ঠিক আছে? এদিকে 2 কিমি গেল। 2 কিমি যাওয়ার পরে তারপর সে আবার বাম দিকে ঘুরলো, মানে এদিকে ঘুরলো, এদিকে আবার সে 3 কিমি চলে আসলো। তার মানে যাতে এটা তো 3 কিমি, তাহলে এখান থেকে ওটা 3 কিমি, ঠিক আছে? তো 3 কিমি গেল, তারপর সে আবার ডান দিকে হাঁটলো, মানে এদিকে হাঁটলো, ওকে, এদিকে হাঁটলো, ঠিক আছে? তো এদিকে হাঁটলো, তাহলে এখন বলছে
কোন দিকে পৌঁছাবে, তাহলে সে এখন পশ্চিম দিকে পৌঁছাবে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। এটা ওয়েস্টের দিকে পৌঁছাবে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। 55 সঠিক উত্তর হবে বিদ্যাক। তো এখানে আরও প্রশ্ন আছে, তো আমি কিন্তু, তো এবার আমরা 56 এই প্রশ্নটা চলে যাব। 56 প্রশ্ন আছে, এ হলো এম এর কন্যা, বি হলো এক্স এর স্বামী, এম হলো বি এর মা, এক্স হলো জেড এর মা, পি হলো জেড এর বোন, এ পি এর কে হয়। তো এখানে খুব সহজে এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা এখান থেকে এ পি এর কে হয়, তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে ডিদ্দা, এ পি এর পিসি হয়। তোমরা একটু হিসাব করে দেখবে, ওটা তোমরা মিলে যাবে। এগুলো কিন্তু আমি করে দিলাম না, ঠিক আছে? তো আমরা চলে যাবো 57 প্রশ্নে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল? কলকাতা, লন্ডন, ওয়াশিংটন, দিল্লি। তো এখানে 57 সঠিক উত্তর আমরা খুঁজবো। 57 সঠিক উত্তর আমরা পাবো কি? তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক ছিল কিন্তু লন্ডনে, ঠিক আছে? সভাপতিত্ব কে করেছিল অবশ্যই কমেন্ট করবে। 58 প্রশ্ন কি আছে? 58 প্রশ্ন আছে, দেখো এই যে প্রশ্নটা আছে, এটা কিন্তু আমরা এটাকে এখান থেকে নিতে পারি 1.5, মানে এই জায়গাতে এটা যদি আমরা ভাঙাই, তাহলে আমরা এটা পাবো 1.5। তারপর যোগ, এটা হচ্ছে 25 25 6 25, অর্থাৎ 2.5, তাহলে 1.5 আর 2.5 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 4, তাহলে রুটির মাথায় 4, রুটির মাথায় 4 মানে 2। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে 2, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 59 প্রশ্ন দেখব। দল ত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে 7ম তফসিলে, 8ম তফসিলে, 9ম তফসিলে আর 10ম তফসিলে। তো এই তফসিলের চ্যাপ্টারগুলো ভালো করে তোমরা পড়বে, হ্যাঁ। 59 সঠিক উত্তর তাহলে কী হবে? তো 59 সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, 10ম তফসিলে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 60 প্রশ্ন দেখব। 60 প্রশ্ন আছে, দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় নদিয়া NADIA কে লেখা হয় EADIA, তাহলে ওই সাংকেতিক ভাষায় কলকাতা এর সংকেত কী হবে?